আচ্ছা, এবার চলো আমরা যাই কোশ্চেন নাম্বার 7। 7 নম্বর প্রশ্ন অনেক ইম্পর্টেন্ট এবং এখান থেকেও প্রশ্ন ফ্রিকোয়েন্টলি আসতে দেখা যায় টেস্ট পরীক্ষা, এইচএসসি পরীক্ষা। আচ্ছা, 7-এর 1 নাম্বার আমাদের সমাধান করতে হবে cos x প্লাস √3 sin x equals to √2। এটা আমাদের ভিন্ন নিয়মের অঙ্ক। এখানে বইতে আলাদাভাবে দেওয়া আছে, আমরা বইতে দেখে বুঝতে পারতেছি যে এটা আলাদা নিয়ম, আলাদাভাবে করতে হবে, বাট পরীক্ষার হলে তুমি আইডেন্টিফাই করবে কিভাবে। এর আগে 5 নম্বরের যে অঙ্কগুলো করছো ওইখানে তোমার cos sin যদি সেপারেটলি থাকতো, তারপরেও কি আরেকটা সিমিলার টাইপের ফাংশন লেফট হ্যান্ড সাইডে হোক রাইট হ্যান্ড সাইডে হোক দেওয়া থাকতো। যেমন এই অঙ্কটাই তোমাকে যদি এখানে √2 না দিয়ে এই পাশে যদি ধরো দিত cos 2x, তুমি কি করতা? √3 sin x আর এটাকে লেফট হ্যান্ড সাইডে দিতাম। হ্যাঁ, তাহলে তুমি √3 sin x টাকে রাইট সাইডে নিয়ে আসতা আর এই cos 2x টাকে লেফট সাইডে নিয়ে যেতা। কিন্তু এখানে কিন্তু ওইরকম কিছু দেয় নাই, তার মানে বোঝা যাচ্ছে আমাদের ওই অ্যাপ্রোচে আমরা এই অঙ্কগুলো করতে পারবো না। তাহলে যখন এরকম মিক্স আপ থাকবে, সাইন কস মিক্স আপ থাকবে, তার সাথে সহগ গুণাকারে থাকবে, থাকুক আর না থাকুক, যদি সাইন আর কস মিক্স আপ থাকে তখন তুমি সাইন সি প্লাস সাইন ডি কস সি প্লাস কস ডি অথবা সাইন সি মাইনাস সাইন ডি কস সি মাইনাস কস ডি এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে পারবা না। যখন তুমি এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে পারবা না তখন কি করবা? তখন ওই যে a প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলাতে নিতে হবে, অথবা মানে cos a প্লাস বি, সরি a প্লাস বি হোল স্কয়ার না, ভুল বলছি, cos a প্লাস বি অথবা cos a মাইনাস বি ফর্মুলাতে নিতে হবে। ওই ফর্মুলাতে নেওয়ার জন্য যে টেকনিকটা তোমাকে এখানে ফলো করতে হবে সেটা হলো তুমি এই যে cos x এটার সহগ নিবা, √cos x এর সহগ 1 তার বর্গ প্লাস sin x এর সহগ হলো √3 তার বর্গ। কি করলাম? cos x এর সহগ নিছি, sin x এর সহগ নিছি, তাদের বর্গের সমষ্টির বর্গমূল বের করব। বর্গের সমষ্টির বর্গমূল মানে √cos x এর সহগ ছিল 1 স্কয়ার প্লাস sin x এর সহগ ছিল √3 তার স্কয়ার ইকুয়ালস টু কি আসবে? √4 ইকুয়ালস টু 2 আসবে। এই 2 দ্বারা উভয় পক্ষকে ভাগ করে দিবা, এটাই কাজ। তারপর অটোমেটিক্যালি অঙ্ক হয়ে যাবে তোমার। স্যার এটা কি জন্য করলাম? এই জিনিসটা মনে রাখতে হবে। হ্যাঁ, কি বলছো? মানে এইভাবে মানে করে নিলাম কি জন্য? এটা অঙ্কটা দুইটা লাইন করার পরে বুঝতে পারবা যে এটা কেন নিলাম। প্রথম কথা হলো যে কখন তুমি কাজটা করবা, কেন করবো এটা আমি বলতেছি একটু পর। কখন তুমি কাজটা করবা? যখন তুমি sin c প্লাস sin d cos c প্লাস cos d ফর্মুলা ফেলতে পারবা না। যেমন এখানে তুমি পারতেছো না, কারণ তোমার আছে cos x আর হলো √3 * sin x, তো এখানে ওই 4টা ফর্মুলার একটা ফর্মুলা আসতেছে না। তখন তুমি কি করবা? এটা আগে মনে রাখো যে কি করতে হবে। এটা সাইড নোটে দিয়ে দিবা, কোনো সমস্যা নাই, টান দিয়ে পাশে লিখে দিবা √cos x এর সহগ 1 sin x এর সহগ √3, তাহলে √1 স্কয়ার প্লাস √3 হোল স্কয়ার ইকুয়ালস টু, ক্যালকুলেশন করে আসলো 2। এখন ভাগ করে দাও উভয় পক্ষকে, ভাগ করে দিলে আসবে 1/2 cos x প্লাস √3/2 sin x ইকুয়ালস টু 1/√2। সাইড নোট দিতে 2 দ্বারা ভাগ করে। আচ্ছা, এখন কথা হলো এইটা কেন করলাম, যে প্রশ্নটা করছো এটা আমরা এই জায়গায় এখন তুমি চাইলে ওই যে বললাম sin a প্লাস বি অথবা sin a মাইনাস বি, cos a প্লাস বি অথবা cos a মাইনাস বি, ওই ফর্মুলায় যেতে হবে। এখন ওই ফর্মুলাটা আবার তোমার মাথায় কিন্তু থাকতে হবে, না হলে তুমি এই জিনিসটা করতে পারবে না। এখন তুমি যদি যেটাতে ইচ্ছা সাইন কজও যেতে পারো, সাইনে যেতে পারো। কজের যে ফর্মুলা ছিল ওই ফর্মুলার বৈশিষ্ট্য ছিল যে কজ দুইটা একসাথে থাকবে, সাইন দুইটা একসাথে থাকবে, অর্থাৎ কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি অথবা কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি। আবার সাইনে যে দুইটা ফর্মুলা ছিল সাইন এ প্লাস বি আর সাইন এ মাইনাস বি, এই ফর্মুলাগুলো তোমাদের মাঝে মধ্যে দেখতে হবে, বৈশিষ্ট্য অনুযায়ী মনে রাখতে হবে, তাহলে মানে ইমপ্লিমেন্ট করাটা সহজ হবে অনেক।
সাইনের ফর্মুলার ক্ষেত্রে মিক্স আপ ছিল, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এরকম ছিল। আচ্ছা আমি একটু লিখেই দেখাই, একটু সময় লাগলেও, তাহলে তোমাদের জিনিসগুলো ভালোভাবে ধরতে পারবে। সাইনের যে ফর্মুলা ছিল আমাদের সাইন এ প্লাস বি, ফর্মুলা কি ছিল বলো, তোমরা বলো। সাইন এ sin a cos b কস sin a cos b cos plus into cos a sin কস এ sin সাইন বি। sin b আবার কস এ প্লাস বি, এটার ফর্মুলা কি ছিল? cos a cos b কস এ কস বি minus sin a sin b minus sin a মাইনাস sin সাইন বি। sin a into sin b। তাহলে দেখো এতক্ষণ আমি যে জিনিসটা তোমাদের বুঝাইতে চাইলাম বা এখানে বলতে চাইলাম, যে ফর্মুলা তো মুখস্থ করবা ঠিক আছে, বাট একটা প্যাটার্ন আছে কিন্তু এখানে, বৈশিষ্ট্য আছে এখানে। তুমি যখন সাইনের ফর্মুলা নিবা, দেখো মিক্স আপ সাইন কস সাইন কস। আবার যখন কস এর ফর্মুলা নিবা, তখন এই যে দুইটা কস একসাথে, দুইটা সাইন একসাথে। আরেকটা কি বৈশিষ্ট্য এখানে, যদি এখানে প্লাস থাকে এখানে মাইনাস হবে, যদি এখানে মাইনাস থাকে তখন এখানে প্লাস হবে। আবার সাইনে প্লাস থাকলে প্লাস হবে, মাইনাস থাকলে মাইনাস হবে। খুব একটা কমপ্লিকেটেড কিছু না, মুখস্থ করার সময় জাস্ট একটু দেখে মুখস্থ করলে হবে। আচ্ছা এখন আমরা হলো কজ এর ফর্মুলায় যদি যাই, তাহলে আমাদের এই কজ এক্স এর সাথে কি এখানে কজ এক্স দরকার না আরেকটা? জি স্যার জি স্যার, তাহলে কজ কত ডিগ্রি মান হাফ বলো? 5/3। π/3। আমরা এই হাফের পরিবর্তে π/3 লিখবো, এক্স টাকে আগে লেখো, তাহলে এখানে আমরা লিখতে পারবো cos x cos π/3। তোমার স্বাধীনতা আছে, এখানে তুমি কিন্তু sin π/6 ও লিখতে পারতা, বাট ওই জন্য আমরা এখানে cos লিখতেছি। প্লাস এখন এই দুটাতে কিন্তু সাইন দরকার, তাহলে তুমি লেখো sin x, sin কত ডিগ্রি মান √3/2 π/3 π/3, এটা মিলে যাবে 1/√2, এটা পরে চেঞ্জ করো। এখন দেখো এখানে ফর্মুলা আসছে, তাহলে ফর্মুলা কি হলো cos a - b, যেহেতু a plus b minus b প্লাস থাকলে মাইনাস হবে, ইকুয়ালস টু cos π/4 1/√2, যেটা 45 ডিগ্রি। এখন এই যে cos θ ইকুয়াল টু cos আলফা, এই ফর্মেট চলে আসছে, ফর্মুলা ফেলো। সুতরাং θ ইকুয়ালস টু কি, ফর্মুলা কি বলো? 2n pi plus minus pi/4। আমাদের দরকার হলো শুধু x, তাহলে আমরা কি করব, বা x ইকুয়ালস টু 2n pi প্লাস মাইনাস π/4 এটুকু ছিল, আর এই যে মাইনাস π/3 এই পাশে চলে এসে হয়ে যাবে প্লাস π/3, n belongs to z। এখান থেকে দুইটা সলিউশন আসবে আমাদের, তুমি চাইলে একসাথে লিখে দিতে পারো দুইটা, এইভাবে। জিনিসটা একটু খেয়াল করো, আমরা একবার প্লাস নিব, তুমি চাইলে আলাদা আলাদা নিতে পারো, যে প্লাস নিয়ে পাই মাইনাস নিয়ে পাই, ওইভাবে লিখতে পারো, অথবা এইভাবে লিখতে পারো 2n pi প্লাস π/4 প্লাস π/3, এটা একটা, কমা 2n pi মাইনাস π/4 প্লাস π/3, এটা আরেকটা। এখন এখানে আবার এই যে যোগ বিয়োগ করে লসাগু করে দিতে হবে, ইকুয়ালস টু 2n pi প্লাস এই দুটা লসাগু হলো 3 4 12, উপরে আমাদের আসবে হলো 3 pi প্লাস 4 pi, এখানে 2n pi মাইনাস যদি আমরা নেই, এই ক্ষেত্রেও আমাদের আসবে 12, ব্র্যাকেটে দিয়ে দেই, ব্র্যাকেটে দিয়ে দিলে 3 pi মাইনাস 4 pi, আলটিমেটলি আমাদের সবই প্লাস চলে আসবে, ইকুয়ালস টু 2n pi প্লাস 7 pi/12, 2n pi মাইনাসে মাইনাসে প্লাস pi/12, এই যেখান থেকে আমাদের আসবে মাইনাস পাই, এটা 4। শেষে গিয়ে দিয়ে দিতে পারো, যে প্রত্যেক লাইনে না লিখলেও n belongs to z। এই হলো আমাদের অঙ্ক। আমি চেষ্টা করছি ম্যাক্সিমাম ভেঙে ভেঙে বলার জন্য, এরপরে যদি কারোর না বুঝে থাকো কোনো একটা পয়েন্ট, আমাকে স্পেসিফিকলি বলো স্যার এই লাইন থেকে এই লাইন বা এখান থেকে এখানে বুঝতে পারি,
তাহলে আমি আবার এক্সপ্লেন করবো, কোনো সমস্যা নেই। স্যার ডান দিকে স্যার লাস্টে 3 পাই মাইনাস 4 পাই হলো কেমনি স্যার? 3 পাই বাই কোনটা কোনটা? ডান দিকে স্যার, ডান দিকে স্যার 12 এর উপরে স্যার 3 পাই মাইনাস 4 পাই ডান দিকে স্যার, ডান দিকে এই যে এটা স্যার, পরের লাইনটা স্যার। জি ও স্যার। আচ্ছা আচ্ছা, লসাগু করা হয়েছে। 2n পাই এরপর মাইনাস আমরা যদি কমন নেই কি হবে? পাই বাই 4 মাইনাস পাই বাই 3। ভেতরে যদি এখন লসাগু করো 12, 3 বার যাবে তাহলে 3 পাই মাইনাস 3 যাবে 12 মধ্যে 4 বার 4 পাই। বুঝতে পারছো? বুঝতে পারছি স্যার। কমন নেওয়াটা আর লসাগু করাটা মানে এই দুইটা লাইনকে আমি একবারে লিখছি, একবারে হলে এই লাইনটা লেখা হয়েছে। যারা বুঝতে পারছো সাথে 2 করো। স্যার আয়শাকে জয়েন দিতে বললো। স্যার ওই পাশে এন বিলংস টু জেড লিখতে হবো না? দুইটার জন্য আসলে মানে একসাথে এক লাইনেই দুইটা সলিউশন বের করছি, তো এই জন্য একবারে লিখে দিচ্ছি এই যে এখানেই আর কি। n belongs to- আর আগের 2 লাইনে না লিখলেও কি অসুবিধা আছে? না লিখলে লিখে দিবা, ইন কেস যদি বাদ পড়ে যায় সমস্যা নাই, শেষে থাকলেই হবে আর কি। তবে এটাকে তুমি রিপ্রেজেন্টেশন আলাদা হইতে পারে, ভিন্ন রকম হইতে পারে। কেমন হইতে পারে দেখাই দেই। তুমি যদি চাও এইটাকেই একটু আলাদাভাবে লিখতে পারো, এই যে এই লাইন থেকে এই লাইনের পর তুমি লেখলা যে প্লাস নিয়ে পাই,
তখন এই যে শুধু এই অংশটা করবা, এরপর লিখবা যে মাইনাস নিয়ে পাই, বুঝতে পারছো? তারপর স্যার। হলো এই অংশটা আসবে। যেভাবে করো উপস্থাপনা এটা তোমার উপর ডিপেন্ড করবে, বাট মূল জিনিসটা একই, অ্যান্সার একই আসবে, অ্যান্সারের মধ্যে কোনো ভিন্নতা আসবে না। মিলছে স্যার 7 আর 2। পারছো না? জি স্যার, জি পারছি। স্যার। এই অধ্যায়টা কি কঠিন লাগতেছে তোমাদের কাছে? না না স্যার। স্যার। এই অধ্যায়টা কিন্তু বলবিদ্যা থেকেও কঠিন। তোমাদের কাছে যদি সহজ লেগে থাকে তোমরা মেতে অনেক ভালো। বলবিদ্যা না, খালি স্যার রিডিং দেখি সবকিছু। থিওরিটিক্যালি কনসেপ্ট আছে অনেক, বাট সহজ লাগবে ইনশাআল্লাহ, ইজি আছে। সাথে 2 যদি পারো না এরকম কেউ আছো? সাথে 2 রাইট সাথে অ্যাড দিতে বলতেছে। অ্যাড দিয়েছি তো, ওর হলো নেটওয়ার্ক স্লো মনে হয় আজকে। সাথে 3 কি করবা বলো তো দেখি? √2 দ্বারা ভাগ করে দিব। √2 দ্বারা ভাগ করে দিতে হবে, গুড। তারা ভাগ করতে হবে। এগুলা কিন্তু মানে ডাবল অ্যান্সার আসতে পারে। তুমি যদি সাইনের সূত্রে নিয়ে যাও তখন অ্যান্সারটা একরকম আসবে, আর যদি কজের সূত্রে নিয়ে যাও তখন অ্যান্সারটা আরেক রকম আসবে, সাধারণ অ্যান্সার যেটা। আবার এক্সাক্ট ভ্যালুতে যখন আমরা যাব একটা রেঞ্জের মধ্যে তখন একই আসবে। তো উভয়টাই সঠিক, যেটাই করবো ওইটাতেই নাম্বার পাবো। তোমরা তাহলে 5 নাম্বার করো আজকে বাসায় ভালো করে। 7-এর 1, 2, 3, 4, 5 পর্যন্ত করবা। 5 নাম্বার আসে নাই, 7-এর 6 নাম্বারটা আমি করে দিবনি কালকে, এটা একটু পার্থক্য আছে আর কি। ওই যে আমাদের যখন থিটা আমরা এক্স্যাক্টলি পাই না 30, 45, 60, 90, তখন বলছিলাম যে আলফা ধরে নিতে হয় পুরো মানটা। একটা অঙ্ক করছিলাম এর আগে, আরেকটা বলছিলাম যে 7 নাম্বারে, এটা হলো সেটা, এটা আমি করে দেবনি। জি স্যার, এটা লাস্টে আমি করছিলাম স্যার, লাস্ট ওই যে যেটা বললেন ওই সমস্যাটা হয়। হ্যাঁ, এটা করে দিতে হবে। আর বাকিগুলো পারবা, সাথে শেষের গুলো যেগুলো দরকার নাই, কখনো আসে নাই আপাতত, যেহেতু অনেক অঙ্ক এই অধ্যায়ে। মোটামুটি বলতে পারো তোমাদের অধ্যায়টা শেষ। 8 নাম্বার থেকে 12 নাম্বার পর্যন্ত এই যে 7 পর্যন্ত যা করলাম ওই অঙ্কগুলাই ওই জিনিসগুলাই রিপিট হবে। ডিফারেন্স হলো এখানে দেখো 7 পর্যন্ত আমরা শুধুমাত্র সাধারণ সলিউশন বের করছি। 8 নাম্বার থেকে দেখো পাশে একটা রেঞ্জ দেওয়া আছে, লেখা আছে যখন x গ্রেটার দেন -π, x লেস দেন π, এরকম প্রত্যেকটা অঙ্কে 8 নাম্বার থেকে 12 নাম্বার পর্যন্ত। অর্থাৎ আমাদের এই সাধারণ সলিউশন পর্যন্ত করার পর এরপর ওই রেঞ্জের মধ্যে আমাদের মানগুলো বের করতে হবে। তো একটু বড় হয়ে যায় অঙ্কগুলা, তবে মূল যে জিনিসগুলো ওগুলো তোমাদের মোটামুটি আজকে শেষ হয়ে যাবে। তো বাকি যা আছে 2 দিনের মধ্যে আশা করা যায় শেষ করে ফেলা যাবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। তোমাদের কার কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। স্যার অ্যানসার নিয়ে কি বললেন স্যার?